বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অপর্ণা, আপনার কাছ থেকে দর্শকের প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। দর্শকের প্রতিক্রিয়া সম্পর্কে যদি বলতে হয়, যখন মুভিটা রিলিজ হলো, যেদিন রিলিজ হচ্ছিল সেদিন হচ্ছে যমুনা ফিউচার পার্ক ফার্স্ট ডে ছিল, ওপেনিং হচ্ছিল, আর সেদিনই রিলিজ হলো। সো ওই দিন খুব কম যারা মিডিয়া পার্সন তাদেরকে নিয়েই বোধহয় সিনেমাটা আমরা দেখেছি। হ্যাঁ, ওদের মধ্যে রিয়াকশনটাই আমি শুধু আমার মনে আছে। এরপরে আসলে কারো কাছ থেকে কোনো সাড়া পাইনি, সত্যি কথা বলতে। এবং আমি যাদের সাথে কলিগ আমাদের সাথে কাজ করে, তারা আসলে বলতে গেলে যে ক্রিটিসাইজ করতো, হ্যাঁ, যে তুমি একটা সিনেমা করলা, কোনো সাড়া নাই, অথবা সো ওটা আমি মনে করি যে আমি একজন আর্টিস্ট হিসেবে এটা আমার জন্য দুঃখজনক। আমি একটা সিনেমা করলাম, আমি খুব বলছিলাম যে হ্যাঁ মৃত্তিকা, আমি খুব ভালো একটা সিনেমা করেছি, আমি অ্যাক্টিং করে মজা পেয়েছি। হ্যাঁ, যাই হোক না কেন সেটা পরের বিষয়, কিন্তু আমি অ্যাক্টিং করে এনজয় করেছি, আমি অ্যাক্টিং শিখতে পেরেছি। কারণ আমার মনে আছে যে এই সিনেমাটাতে কান্নার যে দৃশ্যগুলা ঘন্টার পর ঘন্টা কাটছে তিতাস ভাই, শর্মিমালা, ওরা ঘন্টার পর ঘন্টা কাটছে। এবং ওরা হয়তো বা নতুন, কিন্তু আমি তো কিছুদিন ধরেই মানে ওনাদের টেলিভিশন মিডিয়াতে তো কাজ করছি। সো আমার কাছে মনে হচ্ছিল যে ওরা এতক্ষণ ধরে কাটছে, আমারও ওই জায়গাটা অতিক্রম করতে হবে। তো ওভাবে আমি প্র্যাকটিস করছিলাম এবং আমিও অতটুকু ডেডিকেশনস নিয়েই কিন্তু কাজটা করেছিলাম। এরপরে যখন রিলিজ হলো তখন কোনো সাড়া পাইনি। যেটা বলবো যে আমরা তখন রাকায়েত ভাইকে আসলে আমরা দোষ দিচ্ছিলাম, ফোন করে বলছিলাম যে এটা কেন চ্যানেল আইতে দেওয়া হলো, এটা চ্যানেল আই কেন এত বেশি করেনি, প্রচার করেনি। আমাদের নিজেদের কাছে খারাপ লাগছিল, একটা 35-এ মুভি করলাম, অথচ সেটা নিয়ে কোনো সাড়া নেই। তো খুব বেশি রিয়াকশন ছিল আমি বলবো না, বাট এখন যখন পুরস্কারটা পেয়েছি আমার কাছে মনে হচ্ছে যে যারা আমাদেরকে বলেছিল, যে যারা ক্রিটিসাইজ করেছিল যে তুমি মুভিটা কিসের জন্য করেছিলে, তাদেরকে আমি হয়তো বা এখন উত্তরটা দিতে পারবো কেন আমি করেছিলাম। সম্ভবত উত্তরটা হয়েই গেছে, উত্তরটা তারা উত্তরটা পেয়ে গেছে, কিন্তু তারপর মানে আমি বলা সেটা আমি হয়তো বা দিতে পারবো। তিতাস, এই চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন তাদের অনেকেরই নাম খুবই প্রতিষ্ঠিত। সেইখানে একজন নতুনের পক্ষে কাজ করাটা, এবং শর্মিমালাও নতুন, আপনাদের এখানে কাজ করাটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল, এটা একটু জানাবেন। আচ্ছা, তার আগে আমি একটু মানে অপর্ণার যে কোশ্চেনটা ছিল সেটা একটু সাপ্লিমেন্টারি এটা বলে আসি। ধরেন আমার সাথে যাদের ইদানিং কথা হয়েছে, তো তারা মূলত ধরেন একটু আমার প্রশংসাই করছে, কিন্তু এইসব আমার প্রশংসার ভেতর দিয়ে আমি যেটা পেয়েছি সেটা আসলে তারা ছবিটারই প্রশংসা করছে। তো এটা অপর্ণা কিংবা আমি কিংবা শর্মী কিংবা যারা আরো আমাদের সাথে যারা সম্মানীয় অভিনেতারা ছিলেন, যারা নাম করা, তাদের প্রশংসার চেয়ে এটা মানে ইন্ডিভিজুয়াল কাউকে প্রশংসা করার চেয়ে তারা আসলে মুভিটারই প্রশংসা করছেন। এবং এইটা ধরেন কোনো বিখ্যাত ডিরেক্টরের ছবির সাথে মিলিয়েই করছেন। তো সেটা আর আমরা না বলি, কিন্তু ধরেন যে এটা স্ট্যান্ডার্ডটা তারা তৈরি করেছেন যারা ফিল্ম দেখেন, যারা এটা বলছেন। আর এইখানে অভিনয়ের জায়গাটা ধরেন আমি যখন আমাদের শুট হলো 2012 পহেলা অক্টোবর, আর 30 সেপ্টেম্বর আমরা গেলাম আমাদের যেখানে সেট ছিল সেখানে আমরা গেলাম। সেখানে যাওয়ার সময় আমি, রাইসুল ইসলাম আসাদ, শর্মিমালা, রাকায়েত ভাই আমরা প্রথম গেলাম। অপর্ণা পরে আমাদের সাথে সম্ভবত এক সপ্তাহ পরে ও জয়েন করে। তো রাইসুল ইসলাম আসাদ ধরেন এখানে মামুনুর রশিদ আছেন, পিজুজি বন্দ্যোপাধ্যায় আছেন, ওয়াহিদা মল্লিক জলি আছেন, লুৎফর রহমান জর্জ আছেন, আমিনুর রহমান মুকুল এবং অন্যান্যরা অনেকেই আছেন। হ্যাঁ, আখতারুজ্জামান ওনারা আছেন। তো রাইসুল ইসলাম আসাদকে আমি দেখলাম যে উনি খুবই সহজ, সাধারণ। আমরা রাইসুল ইসলাম আসাদের পদ্মা নদীর মাঝি দেখেছি। আমরা আসলে মানে রাইসুল ইসলাম আসাদের ভক্ত। সেই রাইসুল ইসলাম আসাদের সাথে আমার কথা হচ্ছে যখন উনি নাস্তা খাচ্ছেন, এবং ওনার সাথে আমার প্রথম দেখা হলো। উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি বৈশাখ আসো, নাস্তা করেছো? তারপরে পুরোটা রাস্তা আমরা গাড়িতে কথা বলতে বলতে গেলাম। ওনাকে জিজ্ঞেস করলাম কিভাবে কাজ করেন, ওনার এই কাজটা ভালো হয়েছে, এই কাজটা একেবারেই খারাপ হয়েছে, কেন এই কাজ করলেন আপনি। এই ধরনের কথাবার্তা আমাদের শুরুতেই আমরা মানে তার সাথে শুরুতেই আমার এই ধরনের কথাবার্তা হয়েছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে উনি ছিলেন সহজ, যার কারণে তার সাথে আমার চরিত্রের যে সম্পর্ক, এটা গুরু শিষ্য, সেইটা
আমার তরফ থেকে যেরকম মানুষ হিসেবে রাইসুল ইসলাম আসাদ, অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের প্রতি এক ধরনের সম্মান আছে, ঠিক তেমনিভাবে বিপরীত দিকে ওনার তরফ থেকে ব্যক্তি, আমি, আমার প্রফেশন এবং আমার যা কিছু অর্জন, সেটার প্রতি ওনার এক ধরনের আমি স্নেহ দেখতে পেয়েছি, যার জন্য আমাদের বোঝাপড়াটা খুবই সহজ হয়েছে। শুধুমাত্র রাইসুল ইসলাম আসাদ না, পীযূষ বন্দ্যোপাধ্যায় তখন এফডিসির এমডি ছিলেন। তো উনি যেভাবে এসে কথা বলছেন, ওনার নাটক দেখেছি মঞ্চে, সেগুলোর কথা বললাম, টেলিভিশনে ওনার কাজ দেখেছি, সেগুলোর কথা বললাম, আমি দেখলাম যে ওনারা খুবই সহজ এবং সহজভাবে আমাকে রিসিভ করেছেন। কখনো আমার এরকম মনে হয়নি যে আমি আসলে এত বড় অভিনেতাদের সাথে কাজ করছি, কারণ পরিবেশটা তারাও এরকম তৈরি করেননি। বিষয়টা খুবই ফ্রেন্ডলি ছিল। ধরেন আমরা আড্ডায় মানে যখন আমরা টেক হচ্ছে না, ধরেন সেটের কাজ হচ্ছে কিংবা লাইটের কাজ হচ্ছে, তখন আমরা আসলে কি বলছি, কি নিয়ে আলোচনা হচ্ছে, এই কাজটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন হয়তো উনি বলছেন যে এইটা এইভাবে করবি, ভবিষ্যতে যখন কাজ করবি তখন এটা এইভাবে করবি কিংবা এইভাবে চিন্তা করতে পারিস। আমি কখনোই ভুলবো না যে রাইসুল ইসলাম আসাদের সাথে আমার প্রথম যেদিন দেখা হলো, উনি মানে একজন বিখ্যাত অ্যাক্ট্রেসকে রেফার করে বলছিলেন, সেই অ্যাক্ট্রেসের নাম আমার আর মনে নেই, আন্তর্জাতিক মানের শিল্পী যার সাথে রাইসুল ইসলাম আসাদের দেখা হয়েছিল। রাইসুল ইসলাম আসাদ বলছেন যে সেই অ্যাক্ট্রেস রাইসুল ইসলাম আসাদকে বলেছেন যে একজন ভালো অভিনেতা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়াটা দরকার, কারণ তুমি যদি ভালো মানুষ হও তাহলে চেষ্টা করলে তুমি অভিনেতা হতে পারবে, তারপরে যদি চেষ্টা করো তুমি শিল্পীও হয়ে যাবে, তারপরে যদি চেষ্টা করো তাহলে তুমি হয়তো দরবেশ হয়ে যাবে। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং জীবন সম্বন্ধে, সেটা ওনার কাছ থেকে আমি পেয়েছি। আর ধরেন রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, যিনি ওয়াহিদা মল্লিক জলি সরাসরি আমার শিক্ষক, মামুনুর রশিদ, এনাদের সাথে ওনাদের কাজের মাধ্যমে আমাদের পরিচয় আছে। কিন্তু আমি একটা লিড রোল করছি, কিন্তু আমি জুনিয়র, এটা আমি কখনোই মনে হয়নি যে তারা আমাকে ভাবছেন যে আমি জুনিয়র কিংবা আমি নতুন এসেছি। তারা আমার চরিত্রের গুরুত্ব, এই সিনেমায় আমার যে ভূমিকা, সেই ভূমিকাটা মাথায় রেখেই তারা আমার সাথে তাদের যে দৈনন্দিন কথাবার্তা হয়েছে শটের আগে পরে, সেটা তারা মাথায় রেখেছে। লুৎফর রহমান জর্জের বিষয়ে আমি একটা কথা বলবো। ধরেন আমার মনে আছে যে একটা সিন হচ্ছে যেখানে রাইসুল ইসলাম আসাদ মারা গেছেন, তারপর তার ঘরটা দখল হয়ে যাবে, দখল নেবে এরা। তো টেকটা আছে যে আমি দৌড়ে যাই, রাইসুল ইসলাম আসাদের যে ঘর, মানে ক্ষীরমোহনের যে ঘর, সেটা দুটো খুঁটি আছে, আমি এইভাবে দাঁড়াই, যেটা আপনার ফার্স্ট অ্যাপিয়ারেন্স যে সিনে দাঁড়িয়ে বলি যে আপনারা কেউ খবরদারি ঘরে কেউ ঢুকতে পারবেন না। যখন রাকায়েত ভাই কাট বললেন, আমি দেখলাম যে জর্জ ভাই মাথা নাড়ছেন। মাথা নাড়ার অর্থটা হচ্ছে যে ইট ওয়াজ গুড, ফাইন। একটা সিন আছে যখন আমি বলি যে এই বাড়িতে কুমার চাকা আগে যেমন ঘুরছে অহনও ঘুরবো। এটা যখন রিহার্সেল হচ্ছিল, আমি তখন আমার ফিঙ্গারটা, আমার আঙুলটা নড়ছিল। রিহার্সেলের ফাঁকে উনি বললেন যে আঙুল নাড়ায়ও না, অথচ উনি কিন্তু আমার অপোনেন্ট ওই সিন, তো প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট। তো এই যে কোঅপারেটিভ, এই ধরনের যে সহযোগিতামূলক যে বিষয় এই সিনেমাতে অসম্ভবভাবে ছিল। শুধুমাত্র তাই না, আমি পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, এখানে যারা প্রোডাকশনের দায়িত্বে ছিলেন, লাইটের দায়িত্বে ছিলেন, সেটের দায়িত্বে ছিলেন, আমার মনে আছে যে রাত 3টা-4টা পর্যন্ত শ্যুট হচ্ছে। আমাকে যেহেতু খালি গায়ে অভিনয় করতে হতো, তো আমি চাইতাম না যে খালি গায়ে যে সিনগুলো আছে এগুলো হওয়ার আগে আমি কিছু খাই, কিন্তু এনার্জির দরকার হতো। এই কারণে ধরেন যে ডালটা রান্না হতো, 1 গ্লাস ডাল, এটা টেকের মাঝখানে একটা ছেলে নিয়ে দাঁড়িয়ে থাকতো আমার জন্যে, যাতে আমার এনার্জিটা ঠিক থাকে। তো একটা কাজ আসলে শুধুমাত্র অভিনেতাদেরকে কিংবা ডিরেক্টরকে কিংবা ধরেন যে এটা যারা মূল ভূমিকা পালন করেন তাদেরকে দিয়ে হয় না, এটা সবার যখন একটা সম্মিলিত অংশগ্রহণ থাকে তখনই একটা কাজ আসলে কাজ হয়ে ওঠে, পুরো টিমটাই যখন কাজ করে। রাকায়েত ভাই, এই টিমের ক্ষেত্রে আমি জানতে চাইবো যে অবশ্যই 17টি পুরস্কার আপনার টিমে নিয়ে নেওয়া, এবং সেটার জন্য কেন্দ্রীয়ভাবে আপনাকে এখান থেকে সবচেয়ে ভালোটা বের করে আনার দায়িত্ব নিতে হয়েছে, পালন করতে হয়েছে, এবং সেটা সবসময় সব পরিচালকের জন্যই চ্যালেঞ্জিং। যদিও আপনার এখানে অনেক ভালো ভালো অভিনেতা আছে এবং অন্যান্য যারা কলাকুশলী ছিল তারাও নিশ্চয়ই খুব ভালো ছিল, কিন্তু তারপরও একদম সর্বোচ্চ সংখ্যক বেস্ট বের করে আনাটা কি কি উপায়ে সম্ভব হয়েছে? কারণ এটা আপনারও তো প্রথম চলচ্চিত্র, এইটা আমরা একটু আপনার কাছ থেকে বিস্তারিতই জানতে চাইবো একটা বিরতির পর। আজকে বাংলাদেশে যাচ্ছে আর